বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একজন মা মারা যাওয়ার আগে তার সন্তানদের উদ্দেশ্যে রেখে যায় এক অদ্ভুত ইচ্ছা, আর সেই সাথে কতগুলো প্রশ্ন। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে তারা দুই ভাই বোন আমেরিকা থেকে আরব দেশ পর্যন্ত সফর করে, আর তারা এমন এক সত্যের মুখোমুখি হয় যা একটা মানুষ কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে চাইবে না। এই মুভির শেষ পরিণতি আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। মুভিটি 8টি অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। আর হ্যাঁ, মুভির শেষ পর্যায়ে গিয়ে কাহিনী খুব বেশি ডিস্টার্বিং হয়ে যায়, তাই আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে ভিডিওটি কাইন্ডলি এখানে স্কিপ করবেন। এটা 2010 সালে সত্য ঘটনার উপর নির্মিত একটা ফ্রেঞ্চ কানাডিয়ান মুভি, যার নাম ইনসেন্ট ডাইস। এই মুভিটা দেখতে গিয়ে বারংবার আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। তো চলুন আর কথা না বলে শুরু করি আজকের গল্প। একটা শুনশান মরুভূমিতে গল্পটা শুরু হয়। একটা বন্দিকক্ষে কয়েকটা ছোট্ট বাচ্চা এবং বন্দুকধারী লোককে দেখা যায়। সেখানে থাকা একটা বাচ্চার চুল কেটে ফেলা হচ্ছিল, আর সেই মুহূর্তটা দেখছিল আরও কয়েকটা বাচ্চা। যে বাচ্চাটার চুল কেটে ফেলা হচ্ছিল তার পায়ে ছিল 3টি ফোঁটা। এই 3টি ফোঁটা এবং এই বাচ্চাটার কথা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। যাই হোক, ঘটনা এখান থেকে চলে আসে কানাডার একটি শহরে। দেখা যায় একটা লোক তার অফিসে অনেক খোঁজাখুঁজি করে সিল দিয়ে বন্ধ করে একটা খাম বের করে। ওই খামের মধ্যে ছিল একজন মহিলার কয়েকটা চিঠি। যে মহিলাটা এই চিঠিটা লিখে গিয়েছে তার নাম নাওয়েল, আর এই যে লোকটা উইল খুঁজে বের করেছে সে হলো নাওয়েলের বস। 15 বছর ধরে নাওয়েল এই অফিসে এই লোকটার অধীনে চাকরি করছে, তাই লোকটা নাওয়েলের পরিবারের একজন সদস্যের মতোই হয়ে গিয়েছিল। তো লোকটার উইল খোলা দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে নাওয়েল নামের এই ভদ্রমহিলা মারা গিয়েছে। নাওয়েলের 2জন যমজ সন্তান ছিল, মেয়েটার নাম জেনি এবং ছেলেটার নাম সিমন। নাওয়েলের বস তার 2 সন্তানকে তাদের মায়ের রেখে যাওয়া চিঠি থেকে শেষ ইচ্ছা পড়ে শোনাচ্ছিলেন। সেখানে লেখা ছিল, আমার 2 সন্তান আমার রেখে যাওয়ার সম্পত্তি সমান ভাগেই পাবে, আর আমার মৃত্যুর পর কোনো মিলাদ বা কোনো অনুষ্ঠান করার দরকার নেই, এবং আমার কবরটা যেন স্বাভাবিকভাবে দেওয়া না হয়। আমার মাথার নিচের দিকে এবং পা উপরের দিকে করে যেন কবর দেওয়া হয়। তবে আমার 2 সন্তানের জন্য আমি 2টো কাজ দিয়ে যাচ্ছি। তারা যদি সেই কাজ দুটো প্রপারলি করতে পারে, শুধুমাত্র ওই দিনেই তারা আমার কবরটা স্বাভাবিক কবরের মতো করে দিতে পারবে। এরপর ওই ভদ্রলোক জেনি এবং সিমনকে তাদের মায়ের রেখে যাওয়া আলাদা আলাদা 2টো চিঠি দেয়, যেখানে তার শেষ 2টো ইচ্ছার কথা লেখা ছিল। জেনি চিঠিটা খুলে দেখতে পায়, সেখানে লেখা ছিল, তুমি তোমার বাবাকে খুঁজে বের করবে। চিঠিতে তার মায়ের এই লেখাটা দেখে জেনি খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে তো জানে তার বাবা যুদ্ধের সময় মারা গিয়েছিল। অন্যদিকে সিমনের চিঠিতে লেখা ছিল, তুমি তোমার ভাইকে খুঁজে বের করবে। কি এক অদ্ভুত ব্যাপার! এই 2 ভাই বোন এত বড় হয়েছে, কিন্তু তাদের যে একটা ভাই আছে এ কথা তারা এর আগে কখনোই জানতো না। এমনকি তাদের মা এই ব্যাপারে তাদেরকে কোনো কিছু বলেনি। চিঠিতে এইসব লেখা দেখে সিমন বেশ রেগে যায়, কারণ তার কাছে এসব পাগলামি মনে হচ্ছিল। সিমন ওই ভদ্রলোককে বলে, আমি আমার মায়ের এইসব শর্ত মানতে রাজি নই। আমি শুধু চাই তার কবরটা আর 5টা সাধারণ কবরের মতোই হোক। তো এর কিছুক্ষণ পর 2 ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা নিজেদের কর্মস্থলে ফিরে যায়। জেনি ছিল একজন ম্যাথ টিচার। সে আজ ক্লাস করাতে আসার পরও সারাক্ষণ কী যেন একটা নিয়ে চিন্তা করছিল। আসলে জেনি তার ভাইয়ের মতো তার মায়ের শব্দগুলো হালকাভাবে নেয়নি, আর তাই এই বিষয়টা নিয়ে সে অনেক দুশ্চিন্তা করছিল। ওই দিন জেনি তার প্রফেসরের কাছে গিয়ে এই বিষয়গুলো খুলে বলে। প্রফেসর তাকে বলে, অঙ্ক যতই কঠিন হোক না কেন, সেটাকে যদি তুমি শুরু না করো তাহলে সেটা কখনোই সমাধান হবে না। ঠিক তেমনি তোমার মায়ের শেষ ইচ্ছে দুটো তুমি শুরু না করলে তার পেছনের আসল সত্যটাও তুমি জানতে পারবে না। জেনি বলে, বাবা মায়ের ব্যাপারে আমি শুধু এইটুকু জানি যে আমার বাবা দানেশ যুদ্ধে মারা গিয়েছিল, আর আমার মা দানেশ ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিয়ের পর পাশেরই একটা ছোট্ট গ্রামে থাকতেন। তখন প্রফেসর বলে, দানেশ ইউনিভার্সিটিতে আমার এক পুরনো বন্ধু আছে। তুমি চাইলে আমি তোমাকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারি। আমার বিশ্বাস সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। ওই দিন জেনি বাসায় ফিরে তার মায়ের সব জিনিস বের করে, তন্ন তন্ন করে খুঁজতে থাকে এই আশায় যদি সে কোনো একটু ক্লু পেয়ে যায়, কিন্তু সে তার মায়ের পুরনো একটা ছবি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জেনি একটা বরফে ঢাকা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। গত বছর জেনি তার মায়ের সাথে
ঠিক এই সময় এই সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছিল। সে মনে করতে থাকে ওই দিন সে তার মায়ের সাথে এখানে এসে সাঁতার কাটার সময় সে লক্ষ্য করেছিল তার মা এক জায়গায় চুপচাপ হয়ে কী যেন একটা ভাবছে। যিনি তার মায়ের কাছে গিয়ে তার কি হয়েছে জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি। তার চোখে পলকও পড়ছিল না। দেখতে দেখতে জেনির মা হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর জেনির ভাই সিমন হাসপাতালে চলে আসে তার মাকে দেখার জন্য। সিমন তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ততক্ষণে তার মা কোমায় চলে গিয়েছে। এরপর ঘটনা এখান থেকে চলে যায় অনেক বছর আগে, যখন নাওয়েল তরুণী ছিল। নাওয়েল ছিল একজন খ্রিস্টান পরিবারের মেয়ে, তবে যুদ্ধ চলাকালীন সময়ে সে ওহাব নামের একটা মুসলমান রিফিউজি ছেলের প্রেমে পড়ে। নাওয়েলের পরিবার এ সম্পর্ক কখনোই মেনে নেবে না বুঝতে পেরে তারা একসঙ্গে পালানোর সিদ্ধান্ত নেয়। তবে পালিয়ে যাওয়ার সময় নাওয়েলের দুই বড় ভাই তাদেরকে ধরে ফেলে। নাওয়েল তার ভাইদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার এক ভাই গুলি করে ওহাবকে মেরে ফেলে। এতে নাওয়েল পাগলের মতো হয়ে যায়। সে ওহাবের লাশ বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তখন নাওয়েলের ভাইরা রেগে গিয়ে তাকেও মেরে ফেলতে যায়, কিন্তু তখনই নাওয়েলের দাদি এসে দুই ভাইকে থামিয়ে দেয় আর নাওয়েলকে তাদের হাত থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। এরপর জানালা দরজা আটকিয়ে নাওয়েলের দাদি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি সে নাওয়েলের গায়ে হাত পর্যন্ত দেয়। কিন্তু এক পর্যায়ে নাওয়েল বলে ওঠে সে প্রেগনেন্ট, সে মা হতে চলেছে। এই কথা শুনে তার দাদি একেবারে হতভম্ব হয়ে যায়। আসলে নাওয়েল আর ওহাব গোপনে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল, কিন্তু এই নাওয়েল তার পরিবারকে ভয়ের কারণে কখনোই জানাতে পারেনি। এই মানুষগুলো শুধুমাত্র একজন স্বামীকেই মারেনি, বরং একজন বাবাকেও মেরে ফেলেছে। নাওয়েল পুরোটা দিন তার ঘরে চুপচাপ শুয়ে থাকত। তার জন্য খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই। হঠাৎ পর্যায়ে তার জীবনটা যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়। একদিন তার দাদি এসে বলে, তোমার এই সন্তানের জন্ম তুমি দিতে পারো, তবে এক শর্ত আছে। জন্মের পর তুমি তোমার বাচ্চাকে ভুলে যাবে, আর আমি এই বাচ্চাকে পাশের একটা এতিমখানায় রেখে আসব। এরপর তুমি তোমার চাচার কাছে শহরে চলে যাবে, সেখানে গিয়ে নিজের নতুন জীবন শুরু করবে। কাঁদতে কাঁদতে নাওয়েল তার দাদিকে প্রমিস করে। এরপর সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। নাওয়েলের কোলজোড়ে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে সন্তান। জন্মের ঠিক পরে তার দাদি বাচ্চাটার ডান পায়ের গোড়ালিতে 3টে ছোট ছোট ফোঁটা দিয়ে দেয়, যাতে ভবিষ্যতে খুব সহজেই এই বাচ্চাটাকে তারা চিনতে পারে। এই ফোঁটা 3টার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। শুরুতেই দেখা গিয়েছিল একটা ছোট্ট বাচ্চার পায়ে 3টি ফোঁটা। যাই হোক, নাওয়েল তার বাচ্চার মাথায় হাত রেখে বলে, আমি প্রতিজ্ঞা করছি একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব। এর কিছুক্ষণ পরে সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে তার মায়ের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে নেওয়া হয়, আর নাওয়েলের দাদি ওই বাচ্চাটাকে একটা এতিমখানায় রেখে আসে। আর নাওয়েল তার প্রতিজ্ঞা মতো পড়াশোনা করতে তার চাচার কাছে দানের শহরে চলে যায়। সেখানে গিয়ে সে তার চাচার বাসায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে শুরু করে। কিন্তু তখন দেশের অবস্থা একদমই ভালো ছিল না। খ্রিস্টান ন্যাশনালিস্ট পার্টি এবং মুসলিম রিফিউজিদের মধ্যে সারাদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো, আর চারদিকে শুধু আন্দোলন চলছিল। ওই সময় দেশের ক্ষমতা ছিল আর্মিদের হাতে। নাওয়েল সারাক্ষণ বসে বসে চিন্তা করত তার সেই নবজাতক বাচ্চাটা এখন কোথায় আছে, কিভাবে আছে। একদিন খাবার খাওয়ার সময় নাওয়েলের চাচা তাকে বলে, শহরের অবস্থা তেমন ভালো না, বরং অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমার মনে হয় তোমার গ্রামে ফিরে যাওয়া উচিত। ওই দিন রাতে নাওয়েল সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে ফিরে যাবে। তো পরদিন খুব ভোরে নাওয়েল তার চাচার বাসা থেকে বের হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। বাসে করে মাইলের পর মাইল পাড়ি দিয়ে একটা সময় সে গ্রামে এসে পৌঁছে যায়। কিন্তু সে গ্রামে এসে দেখতে পায় গ্রামের সব মানুষরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাদেরকে চলে যেতে দেখে নাওয়েল কিছুই বুঝতে পারে না। সে সামনের দিকে হাঁটতেই থাকে। এরপর সে একটা সময় একটা এতিমখানার সামনে চলে আসে। আসলে নাওয়েল এখানে তার ছেলেকে খুঁজতে এসেছিল, কিন্তু নাওয়েল এতিমখানায় পৌঁছে দেখতে পায় এখানে এখন শুধুমাত্র মেয়েরাই থাকে। তখন একটা মহিলা নাওয়েলকে জানায় এই এতিমখানা সব ছেলেদের রিয়াদে অবস্থিত একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ক্যাম্পে আজ বোমা হামলা হয়েছে, যার ফলে অনেক মানুষ সেখানে মারা গিয়েছে। এরপর ওই মহিলা নাওয়েলকে অনুরোধ করতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য। সে বলে এই জায়গাটাও নিরাপদ নয়, যে কোনো সময় হামলা হতে পারে। কিন্তু নাওয়েল তো তার সন্তানকে খুঁজতে এসেছে, সে তো আর অন্যদের মতো প্রাণের ভয়ে ফিরে যেতে পারে না। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত নাওয়েল সে শহরে এসে দেখতে পায়
আশপাশে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই করুণ পরিস্থিতি দেখে নয়ল প্রচণ্ড কাঁদতে থাকে। এই ধ্বংসস্তূপের মাঝে একজন লোক দাঁড়িয়েছিল। সে নয়লকে জানায় এই এতিমখানার বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে দানেশে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে নয়ল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নয়ল এবার আশার আলো দেখতে পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে দানেশের উদ্দেশ্যে রওনা দেয়। নয়ল যখন বাসে করে যাচ্ছিল, সে জানালা দিয়ে জ্বলন্ত গ্রাম আর বাড়িঘরগুলো দেখতে পাচ্ছিল। বাস চলতে থাকে, এদিকে নয়ল ঘুমিয়ে যায়। তখন ঘটনা চলে আসে আবারও বর্তমানে। দেখা যায় নয়লের মেয়ে জেনি তার মায়ের সেই গ্রামে এসেছে। সে গ্রামের মানুষদের কাছে তার মায়ের ছবি দেখিয়ে ঠিকানা জানতে চায়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর জেনি তার মায়ের বাড়ি খুঁজে পায়। জেনি এখানে এসে খুব খুশি ছিল, কারণ এখানে তার মায়ের অনেক আত্মীয়রা ছিল। তাদেরকে জেনি এর আগে কখনো দেখেনি। কিন্তু হঠাৎ ওই আত্মীয়রা যখন জানতে পারে জেনি আসলে নয়লের মেয়ে, তখন তারা জেনিকে বের করে দেয়। আসলে নয়লের পরিবারের লোকেরা নয়লকে ঘৃণা করত। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় জেনি তার মায়ের সে ইউনিভার্সিটিতে এসে প্রফেসরের সেই বন্ধুর সাথে দেখা করে। কিন্তু প্রফেসরের সেই বন্ধু জানায়, তোমার মা যখন এখানে পড়াশুনো করতো তখন আমি ছিলাম প্যারিসে। জেনি এটা শুনে হতাশ হয়ে পড়ে, কারণ এটাই ছিল তার সর্বশেষ ভরসা। জেনি তখন রিসেপশনে এসে রিসেপশনিস্টের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করতে থাকে। তখন রিসেপশনিস্ট জেনিকে ওই ইউনিভার্সিটির একজন পুরনো প্রফেসরের অ্যাড্রেস দেয়, যে কিনা জেনির মায়ের সময় ওই ইউনিভার্সিটিতে পড়াতো। জেনি সেই প্রফেসরের কাছে এসে তার কাছে থাকা তার মায়ের ছবিটা দেখায়। প্রফেসর খুব ভালোভাবে মেয়েটার ছবি দেখে বলে, এই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। প্রফেসর কিছুক্ষণ ছবিটাকে আরও ভালোভাবে দেখে বলে, এই ছবিটা একটা কুখ্যাত জেলখানায় তোলা। এই জেলখানার নাম হচ্ছে কাফাল রিয়াদ। জেনির মা জেলে ছিল এই কথাটি শোনার পর জেনি একদম নির্বাক হয়ে যায়, কারণ তার মা এর আগে এই ব্যাপারে কিছুই বলেনি। এরপর ঘটনা আবারও অতীতে নয়লের কাছে চলে আসে। সে যখন দানেশে পৌঁছেছিল, চারদিকে শুধু গোলাগুলির আওয়াজ হচ্ছিল। পুরো শহরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যেখানে চারদিকে শুধু পোড়া লাশের গন্ধ। এরপর নয়ল ওই অঞ্চলের মুসলিম রিফিউজি নেতার কাছে আসে। মুসলিম সেই নেতা তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এখানে কেন এসেছো? নয়ল তাদের বলেছিল, আমার স্বামীও আপনাদের মতোই একজন বিদ্রোহী ছিল, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি। এমনকি আমার সন্তান কোথায় আছে আমি তাও জানি না। আমার এখন বেঁচে থাকার কোনো মানেই নেই। আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে চাই। দেখা যায় এর কিছুদিন পরে নয়ল সেই খ্রিস্টান নেতার ছেলেকে পড়ানোর কাজ নেয়, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। নয়ল ধীরে ধীরে এই পরিবারের সাথে একদম মিশে গিয়েছিল। কিন্তু একদিন রাতের বেলায় নয়লকে অনুমতি দেওয়া হয় ওই খ্রিস্টান লিডারকে মেরে ফেলার জন্য। পরদিন সকালবেলায় নয়ল তার ব্যাগে লুকিয়ে পিস্তল নিয়ে আসে, আর ওই নেতাসহ আরও কয়েকজনকে ওই জায়গায় গুলি করে মেরে ফেলে। এই খুনে দেয় নয়লকে সেই কাফার রিয়াদ জেলে বন্দি করা হয়। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসলে দেখা যায় নয়লের মেয়ে জেনি তার মাকে বন্দি করে রাখা সেই কাফার জেলে চলে এসেছে। এই জেলটা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেলেও এখনও অনেক স্মৃতি এখানে পড়ে আছে। একসময় এই জায়গাটিতে কত শত বন্দি মানুষের আর্তনাদ শোনা যেত, আর এখন সেখানে চারদিকে শুনশান নীরবতা। এরপর জেনি পাশের একটি স্কুলে একটা লোকের সাথে দেখা করে। এই লোকটা এই স্কুলের নাইট গার্ড, তবে অনেক বছর আগে সে কাফার রিয়াদ জেলে নিরাপত্তা কর্মী ছিল। জেনি তার মায়ের ছবিটা ওই লোককে দেখিয়ে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু লোকটা এই বিষয়টা ইগনোর করে যায়। তবে জেনি ওই লোকটার উদ্দেশ্যে বলে, উনি আমার মা ছিলেন, কিন্তু মাত্র কয়েকদিন হলো মারা গিয়েছেন। তখন ওই লোকটা ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করে। সে বলে, তোমার মা ছিলেন কয়েদি নাম্বার 72। একজন খ্রিস্টান নেতাকে মারার অভিযোগে তিনি এখানে বন্দী ছিলেন। 15টা বছর তোমার মা এই জেলে কাটিয়েছে। তবে আমি তোমার মাকে 13টা বছর খুব কাছ থেকে দেখেছি। তোমার মা একজন বিপ্লবী মহিলা ছিলেন। তার মতো কঠিন হৃদয়ের মহিলা আমি আমার জীবনে কখনো দেখিনি। সবাই যখন মুক্তির জন্য চিৎকার করত, তোমার মা তখন গলা ছেড়ে গান গাইত, আর তোমার মায়ের গলার এই গান এই বন্দীদেরকে বেঁচে থাকার আশা জাগাতো। আর এইসব কারণে তোমার মায়ের ওপর অমানবিক নির্যাতন করা হতো। এই জেলে জল্লাদ তোমার মাকে যে কতবার ধর্ষণ করেছে তারও কোনো হিসেব নেই। আর এই কারণে তোমার মা একবার প্রেগনেন্টও হয়েছিল, আর সে 2টো বাচ্চা জন্ম দিয়েছিল। কিন্তু জন্মের পর বাচ্চা দুটোকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়।
এমনকি নাওয়েল তার বাচ্চা দুটোর মুখও দেখতে পারেনি। আসলে জেলখানায় বসে নাওয়েল যে যমজ বাচ্চাদের জন্ম দিয়েছিল তারাই হলো এই জেনি এবং সিমন। জেনি তখন বলে, আমার মায়ের ডেলিভারি যে ডাক্তার করিয়েছিল তাকে আমি এখন কোথায় পাবো? এই লোকটা জেনিকে জানায় সে ডাক্তার অনেক আগেই মারা গিয়েছে, তবে একজন নার্স রয়েছে যে কিনা তোমার মায়ের ডেলিভারির সময় ডাক্তারের সাথেই ছিল। তখন জেনি তার ঠিকানা নিয়ে বাইরে বের হয়ে তার ভাইকে ফোন দেয়। জেনি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে, ভাই তুই জানিস না আমাদের মায়ের সাথে কি কি হয়েছে? মা এখানে 15টা বছর জেল খেটেছিল, আর এখানে অসংখ্যবার সে ধর্ষিত হয়েছে, আর এখানে আমাদের জন্ম হয়েছিল। তুই যেখানে থাকিস না কেন এখনই চলে আয়, আমাদের মায়ের সম্পর্কে অনেক কিছুই জানা বাকি। তখন সিমন আর দেরি না করে সেই প্রফেসরকে নিয়ে জেনির কাছে চলে আসে। তো বন্ধুরা, জেনি আর সিমন কি তাদের ভাইকে খুঁজে পেয়েছিল, নাকি এটা আসলে রহস্যই থেকে গিয়েছিল? জানতে হলে দ্বিতীয় পর্বে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।